লাস্ট ক্লাসে আমরা যেটা শেষ করছিলাম সেটা ছিল আসলে যে HTML CSS ইউজ করে কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করা যায়। খুব বেসিক একটা ওয়েব পেজ ডিজাইন করছিলাম আমরা দুইটা ক্লাসই আসলে। যে আমাদের যে HTML এর নলেজ আমরা প্রথম দিকে ক্লাসগুলো দেখেছি কিভাবে HTML ইউজ করে একটা পেজের স্ট্রাকচার তৈরি করা যায়, ওটা দেখছিলাম। দেন আমাদের CSS ইউজ করে কিভাবে ডিফারেন্ট টাইপ অফ স্টাইলিং করা যায়, এটাও আমরা বেশ কয়েকটা ক্লাসে দেখছি। এবং এই নলেজটুকু ইউজ করে আমরা আমাদের লাস্ট দুইটা ক্লাসে জাস্ট একটা সিম্পল HTML এবং CSS ইউজ করে ওয়েব পেজ তৈরি করা দেখছি। যেটা আমরা যদি একটু দেখি যে আমাদের ওয়েব পেজটা কি ছিল লাস্ট ক্লাস পর্যন্ত, জাস্ট আমাদের যে ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করতেছিলাম এটাকে আমি ওপেন উইথ কোডে ওপেন করে নেই, যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে প্র্যাকটিস করতেছিলাম আমাদের এই প্রজেক্টে মেবি আমরা কাজ করতেছিলাম। একটু যদি আমরা তার আউটপুটটা দেখি, এই ছিল আমাদের, এটা ছিল আমাদের কোড, এটা ছিল আমাদের হচ্ছে কোড HTML এর, এবং HTML এর সাথে আমরা CSS ও ইউজ করেছিলাম, এবং এই ছিল তার আউটপুট। এটা বলি যেটা ছিল আউটপুট, আমরা যে আলাদা সেপারেট উইন্ডোতে দেখি সেখানে এই ছিল আমাদের লাস্ট ক্লাসের আউটপুট। এখন এই পেজ তৈরি করতে গেলে আমাদের আসলে অনেকগুলো কোড লিখতে হয়েছে, HTML এর অনেকগুলো কোড। দেন HTML কে ডিফারেন্ট ভাবে স্টাইলিশ করার জন্য, যে পিছনের যে হেডিংটা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে অনেকগুলো কাজ করতে হয়েছে, অনেকগুলো CSS প্রপার্টি লিখতে হয়েছে আমাদের। একইভাবে হিরো সেকশন ডিজাইন করার জন্য অনেকগুলো CSS প্রপার্টি ইউজ করতে হয়েছে, মেইন সেকশনের জন্য অনেকগুলো CSS প্রপার্টি, ফুটারের জন্য অনেকগুলো প্রপার্টি। এগুলো যদি সবগুলো আমরা একটু জাস্ট আমাদের এখানে দেখে যে অনেক আসলে কিন্তু আমরা HTML এর কোড লিখছি বা CSS এর কোড লিখছি এখানে এই পেজটাকে ডিজাইন করার জন্য অনেকগুলো কোড, অনেক লাইনের কোড। তার মানে হচ্ছে অনেকগুলো HTML এবং CSS কোড লিখে আমরা এরকম একটা আউটপুট পেয়েছি। এখন এই জিনিসটা কি, আমরা যদি যদি আমি এটাকে আবার মিনিমাইজ করি, তাহলে আমাদের এই ছিল হচ্ছে ব্যাপারটা। এটাকে একটু আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে আমাদের ইনস্পেক্ট নামে একটা অপশন আছে। আমরা যদি ব্রাউজারের যে উইন্ডোটা আমরা দেখতেছি এখন আমাদের প্রজেক্টের, এটার উপর রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট অপশনে ক্লিক করি। ইনস্পেক্ট অপশনে ক্লিক করলে আমরা দেখবো যে এই হচ্ছে আমাদের আসলে এই হচ্ছে আমাদের আউটপুট, এবং তার জন্য এখানে কোড। এখন এই জিনিসটা কি, আমি যদি জাস্ট কি করলাম এখানে, আমরা যখন একটা ওয়েব পেজ নিয়ে কাজ করি, ওয়েব পেজটা তো আসলে কেউ হয়তো মোবাইল দিয়ে ওপেন করবে, কেউ হয়তো ডেস্কটপে এটা ওপেন করবে, কেউ হয়তো ল্যাপটপে ওপেন করবে, কেউ হয়তো ট্যাবে ওপেন করবে। তার মানে হচ্ছে আমাদের এই ওয়েব পেজটা ডিফারেন্ট স্ক্রিন সাইজে ডিফারেন্ট পারসন ইউজ করবে। আমার এই সেম জিনিসটাকেই কেউ হয়তো মোবাইল দিয়ে দেখবে, তাহলে মোবাইল দিয়ে দেখলে তার কেমন দেখাবে। কেউ যদি এর থেকে বড় ডিভাইস ইউজ করে, ট্যাব ইউজ করে, সেক্ষেত্রে তার জন্য কেমন দেখাবে। কেউ যদি ল্যাপটপ ইউজ করে দেখে, অথবা কেউ যদি খুব বড় সাইজের মনিটর ইউজ করে, অথবা কেউ টিভিতে দেখে, তাহলে ব্যাপারটা কি হবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে হচ্ছে যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসে আমার ওয়েব পেজটা দেখতে কেমন হবে আসলে। তাহলে আমরা যেটা তৈরি করছি একটু যদি দেখি, যে আমাদের যে স্ক্রিনটাই যে উপরের দিকে যদি খেয়াল করেন, এখানে একটা ব্যাপার বলা আছে, আমি যদি একটু হাইলাইট করে দেখাই, এই যে এখানে একটা অপশন দেওয়া দেখেন, ডাইমেনশন রেসপন্সিভ, যে আমাদের কত বাই কত সাইজের স্ক্রিনে আমাদের ব্যাপারটা কেমন আসতেছে, যে অবস্থা আসতেছে। আমি যদি একটু এটাকে বড় ছোট করি এখানে ধরে টেনে, আমি ছোট স্ক্রিনে যখন দেখবো তখন দেখবে এরকম দেখাবে। তার মানে ছোট স্ক্রিনে দেখলে এরকম জিনিসটা দেখাবে, এর থেকে যখন স্ক্রিন বড় করতেছি এরকম দেখাবে, এরকম দেখাবে, এরকম দেখাবে, যখন আরো বড় করবো এরকম দেখাবে। তাহলে স্ক্রিন সাইজ যখন ছোট হবে তখন আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, আরো ছোট করছি তখন এরকম হয়ে যাচ্ছে। তার মানে দেখেন যখন স্ক্রিন সাইজ ছোট করতেছি তখন এই যে অপশন, যে দুইটা এখানে যে আমাদের অপশন ছিল দুইটা, লেফট সেকশন এবং রাইট সেকশন, দুইটা অনেকটা কিন্তু মানে দেখতে ভালো লাগতেছে না, অনেকগুলো চিকন হয়ে গেছে, ব্যাপারটা দেখা যাচ্ছে না। এখন আমাদের এরকম করতে পারতাম যে যখন আমাদের স্ক্রিন সাইজ ছোট হবে তখন এই যে যে দুইটা সেকশন আছে, এই দুইটা সেকশন আসলে পাশাপাশি না দেখায় এটা আসলে কি করবে, প্রথম সেকশনটা উপরে দেখাবে লেফট সেকশন, তার নিচে প্রথম সেকশন যখন শেষ হয়ে যাবে তার নিচে আমাদের রাইট সেকশনটা দেখাবে। তার মানে আমরা যদি ওইটা করতে পারতাম তাহলে মানে কি হইতো, দেখতে একটু বেটার মনে হইতো আরো। তাহলে আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য ব্যাপারটা দেখবো তখন দেখবো যে আসলে ব্যাপারটা আমাদের ওয়েবসাইট ডিজাইন করা হয়ে গেছে বা ঠিক আছে, বাট এটা ডিফারেন্ট স্ক্রিন সাইজের রেসপেক্ট অ্যাডজাস্টেবল হয় না এখনো। যেমন স্ক্রিন যখন ছোট করতেছি তখন কিন্তু আমাদের
ওয়েবসাইটটা দেখতে আর ভালো লাগতেছে না। যেটা বড় যখন করি, ফুল স্ক্রিনে যখন করতেছি, তখন কিন্তু মোটামুটি দেখে একটা লুক আসতেছে, ও ঠিক আছে, এটা হেডার, এটা অপশন, এই যে এখানে অপশনগুলোতে খুব ইজিলি দেখা যাচ্ছে। বাট যখন স্ক্রিন সাইজটা ছোট করে ফেলতেছি, তখন কিন্তু ব্যাপারটা আর অতটা, এখানে দেখেন এই জিনিসটা ছোট হয়ে গেছে, এখানে এই অপশন এরকম চলে আসছে, তার মানে আমাদের রেসপন্সিভ ডিজাইনটা হয় নাই। রেসপন্সিভ ডিজাইন ব্যাপারটা কি আসলে? রেসপন্সিভ ডিজাইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট স্ক্রিন সাইজ এটা অ্যাডজাস্ট হবে। এখন রেসপন্সিভ ডিজাইন আমরা করব কিভাবে? তাহলে রেসপন্সিভ ডিজাইন করার জন্য দুইটা উপায় আছে। আমরা যে সিএসএস দিয়ে যে কোডটা লিখতেছিলাম, আমাদের সিএসএস ইউজ করে যে কোড লিখতেছিলাম আমরা ভিএস কোডে, এখানে চাইলে আমরা রেসপন্সিভ তৈরি করার জন্য পেজটাকে, এখানে চাইলে কি করতে পারি, আমরা কোড লিখতে পারি। রেসপন্সিভ করার জন্য আমরা কোড লিখতে পারি। তাহলে আমি যদি এখানে রেসপন্সিভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, বা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, যে আমরা ম্যানুয়ালি রেসপন্সিভ ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে করবোটা কি আসলে? তাহলে সেক্ষেত্রে খুব সিম্পল, এখানে আমরা এই স্টাইল, যেহেতু আমরা একই পেজে করতেছিলাম, এই স্টাইলের এখানে এসে আমরা কি করব, রেসপন্সিভ করার জন্য একটা কোয়েরি ইউজ করবে, যেটাকে বলে মিডিয়া কোয়েরি। তাহলে মিডিয়া কোয়েরি এই জিনিসটা আমরা সিএসএস ইউজ করি যদি একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করতে চাই তখন। রেসপন্সিভ মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন সাইজে আমাদের মানে ওয়েব পেজটা দেখতে কেমন মনে হবে, মোবাইল দিয়ে দেখলে কেমন দেখাবে, ট্যাবলেট দিয়ে দেখলে কেমন দেখাবে, ল্যাপটপ দিয়ে দেখলে কেমন দেখাবে, তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের রেসপেক্ট আমরা বলে দিব যে এই পার্টিকুলার সাইজে আমাদের ওয়েব পেজটা চেহারা দেখতে এরকম মনে হবে। কেউ মোবাইল দিয়ে দেখলে এরকম দেখবে, কেউ ল্যাপটপ দিয়ে দেখলে এরকম দেখবে। তাহলে ওই ব্যাপারটা বলার জন্য আমরা আসলে মিডিয়া কোয়েরি এই ব্যাপারটা ইউজ করি। তাহলে মিডিয়া কোয়েরি ইউজ করার জন্য আমরা প্রথমে একটা @অফ সাইন দিব, দেন মিডিয়া কথাটা লিখবো, কোন সাইজের হবে সেটা বলে দিব। তাহলে বলার জন্য এখানে আমাদের যে একটা ব্র্যাকেট দিলাম, এবং ব্র্যাকেট দিয়ে বলবো যে আসলে কোন সাইজের জন্য আমাদের ব্যাপার চেঞ্জটা কি হবে। তাহলে আমি যদি বলে দিলাম যে এখানে যে মিন উইথ, মানে বোঝাচ্ছে আমরা যে মিনিমাম উইথ, মানে মিনিমাম কত উইথের জন্য আমাদের কি হবে সেটা আমরা এখানে বলবো। তাহলে মিনিমাম উইথ যদি আমরা বলে দিই যে মিনিমাম উইথ যদি এরকম হয় যে আমাদের যদি 640 পিক্সেল হয়, তার মানে আমাদের স্ক্রিনে যে সাইজ, এটা যদি মিনিমাম 600 পিক্সেল বা 640 পিক্সেলের হয়, মিনিমাম 640 পিক্সেল অথবা তার থেকে বড় হয়, তাহলে এই মিডিয়া কোয়েরিতে আমরা যেটা বলবো ওইটা অ্যাপ্লাই হবে। তার মানে এর নিচে হলে কিন্তু অ্যাপ্লাই হবে না। তার মানে আমরা বলে দিচ্ছি যে এই মিডিয়া কোয়েরিটা কখন কাজ করবে। কোয়েরি কেন বলতেছি, যে কন্ডিশনের উপর বেস করে এটা শুধু কাজ করবে যখন আমাদের স্ক্রিনের মিনিমাম উইডথটা 640 পিক্সেল হবে। তাহলে মিনিমাম 640 পিক্সেল হতেই হবে, কিন্তু এর থেকে বড় হইলেও কিন্তু এটা কাজ করবে, যেহেতু মিন বলছি। তাহলে মিনিমাম 640 বা তার থেকে বেশি হইলেই শুধুমাত্র এইখানে যে অপশনটা বলা থাকবে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে এটার জন্য কি বলবো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করে বলবো যে যদি এরকম হয় তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, ধরেন আমরা প্রথমে একটা দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা। এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে বুঝবো না, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের অলরেডি অনেকগুলো কালার দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে পারি, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের, এই এরিয়াটার কি নাম ছিল, যেখানে আমরা দুইটা সেকশন করছিলাম, উপরে দেখে আসি, এই এরিয়াটার নাম বলছিলাম আমরা এই যে মেইন সেকশন, এটা যে মেইন বলছিলাম ডট মেইন। তাহলে আমি যদি চাই যে ডট মেইন এর ব্যাকগ্রাউন্ডটা এখন আছে কি হোয়াইট, ডট মেইন এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমি যদি চাই যে ডট মেইন এর ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, হয়তো এটা একটু ডিফারেন্ট কালার হয়ে যাবে, তাহলে আমরা যদি এখানে বলে দেই যে ডট মেইন, ডট মেইন মানে কি, আমরা ক্লাসটাকে ধরলাম যে কোন ক্লাসের আমি চেঞ্জটা করতে চাই। ডট মেইনে যে বললাম আমরা যেখানে কি হবে, ডট মেইন এর ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করি, প্রথমে লিখি ব্যাকগ্রাউন্ড, দেন হাইপেন কালার, এরপরে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো হবে আমাদের হয়তো পিঙ্ক কালার দিয়ে দেই, দেখি কি আসে। এটা বললাম আমরা, জাস্ট এটা কাজ করে কিনা দেখি। তাহলে আমরা জাস্ট এটা বলার পরে সেভ দিচ্ছি, সেভ। এখন সেভ দেওয়ার পরে এখন আমরা এটা বুঝবো কিভাবে হয়েছে কিনা। তাহলে আমাদের স্ক্রিন সাইজ কত হতে হবে, 640 অথবা তার থেকে বড়, যেহেতু মিনিমাম উইথ বলছি 640, তাহলে 640 বা তার থেকে বড়র জন্যই শুধু এটা কাজ করবে। তাহলে একটু আমরা মিনিমাইজ করে আমাদের এই যে ইনস্পেক্ট করতেছিলাম যেখান থেকে, ব্রাউজারের এখানে চলে যাই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিন সাইজ কত বলা আছে, এই যে এখানে দেখেন বাড়তেছে 296। তাহলে আমরা একটু বাড়াচ্ছি, এই দেখেন যখন আমাদের স্ক্রিন সাইজ 640 থেকে বড় হচ্ছে তখন কিন্তু আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা
এখন কি পিঙ্ক কালার হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। তার মানে নর্মালি আমাদের, আমি যখন ছোট করতেছি এর থেকে ছোট, তখন কিন্তু হোয়াইটই থাকতেছে, যেটা হোয়াইট, যেহেতু এটা আমাদের কন্ডিশন ম্যাচ করে না। আমাদের কন্ডিশনে বলা ছিল কি, যে 640 পিক্সেল যদি হয় মিনিমাম, তাহলেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তাহলে 640 পিক্সেল বা তার থেকে বড় যে কোনো স্ক্রিন সাইজের জন্যই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে তখন দেখতে পাবো এই যে এই কালারটা, পিঙ্ক কালারটা। বাট এর থেকে ছোট হলে দেখা যাবে না। তার মানে কি, কন্ডিশন ওয়াইজ আমরা আসলে কিন্তু সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারতেছি। এই ব্যাপারটা না আমি আসলে মিডিয়া কোয়েরি। এখন আমি যদি চাই যে আমাদের স্ক্রিন সাইজটা যখন ছোট হয়ে যাবে, ছোট, তখন আমাদের এইখানে যে দুইটা পার্ট আছে, লেফট এবং রাইট, এই দুইটা পাশাপাশি না এসে কি হবে, নিচে নিচে হবে। পাশাপাশি না এসে এই দুইটা নিচে নিচে হবে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এটাও করা যাবে না একইভাবে? আমরা বললাম যে স্ক্রিন সাইজ যদি নর্মালি, এটা কত দেওয়া আছে এখন, 364, মানে আমরা বললাম যে 400 পিক্সেলের নিচে যখন থাকবে আমাদের স্ক্রিন সাইজ, ধরলাম আমরা, এটা এটা কিন্তু সাইজ আছে আসলে, যে আমাদের মোবাইল স্ক্রিনের জন্য কতটুকু সাইজ, এগুলো সাইজ ডিফাইন করা, যেগুলোকে ব্রেক পয়েন্ট বলে, যে কোন স্ক্রিনের জন্য আমরা কোন ধরনের ডিজাইন করবো। বাট আমরা সিম্পলি চিন্তা করছি যে যদি আমাদের স্ক্রিন সাইজ হয় এরকম, যে আমাদের স্ক্রিন সাইজ যদি 400 পিক্সেল বা তার থেকে ছোট থাকে, তাহলে কি হবে, এইখানে এই যে দুইটা সেগমেন্ট আছে, এই দুইটা সেগমেন্ট না হয়ে সে একটা একটা সেগমেন্ট দেখাবে। আর যদি যদি আমাদের কি থাকে, 400 পিক্সেলের উপরে থাকে, তাহলে আমাদের হয়তো দুইটা সেগমেন্ট দেখাবে। তখন আমি যদি বড় করতেছি, তখন এই অবস্থা যদি হয়, এখন 420 আছে, অথবা আরো বড় করি, ধরেন আমরা বললাম যে 500 পিক্সেল, 500 যদি হয়, তাহলে যদি পাশাপাশি দুইটা দেখায়, তাহলে কিন্তু দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না, দেখা যাচ্ছে স্ক্রিনের ছবি দুইটা মোটামুটি সাইজ আছে, বোঝা যাচ্ছে। বাট আমি চাচ্ছি যে 500 নিচে হইলেই কি হবে, এই দুইটা আর পাশাপাশি থাকবে না, এই দুইটা নিচে নিচে চলে যাবে, একটা নিচে আর একটা। তাহলে এই জিনিসটা আমরা মিডিয়া কোয়েরি দিয়ে ট্রাই করি, যে মিডিয়া কোয়েরিকে এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। তাহলে আমরা এখানে মিডিয়া কোয়েরি করার জন্য আরেকটা যদি আমরা অপশন ইউজ করি, তাহলে এই মিডিয়া কোয়েরিটাকে আমরা যখন কপি করলাম এখান থেকে, কপি করে এখানে আমরা দিলাম। এখন আমরা কি বলতেছি, এখানে কি হবে, মিন উইথ কত হবে আমাদের, মিনিমাম উইথ কত হইলে আমাদের ব্যাপারটা হবে আসলে। 500 নিচে। তাহলে আমাদের যদি 500, মানে মিন উইথ যদি বলি 500, তার মানে কি, তার মানে হচ্ছে 500 পিক্সেল বা তার থেকে বড় হইলেই শুধুমাত্র এই অপশনটা কাজ করবে। মিন উইথ মানে মিনিমাম উইথ 500 যদি হয়, তাহলে মিনিমাম উইথ 500 মানে কি, ম্যাক্সিমাম কিন্তু আমরা বলি নাই। তার মানে ম্যাক্সিমাম বলতে পারতাম যে মিন এত, ম্যাক্স এত, যে এত থেকে এতর মধ্যে হইলে এই কাজ হবে। বাট মিন বলা মানে কি, যে এত হবে মিনিমাম, এর থেকে বড় যে কোনো সাইজ হতে পারে। তাহলে আমি যদি মিনিমাম 500 হয়, তাহলে আমরা কি চাই, পাশাপাশি দুই জায়গায় থাকবে, সে ছিল ওইভাবেই থাকবে। আর যদি এর থেকে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আর পাশাপাশি আমরা চাই না, আমরা চাই কি, নিচে নিচে চাই। তাহলে এইখানে নর্মালি দেখেন আমাদের কি ছিল, নর্মালি আমাদের এই যে এখানে মেইনে আমরা কি বলছিলাম, ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স কথাটা বলছিলাম কোথায়, আমরা মেইনে। তাহলে এই মেইন মানেই ছিল কিন্তু এই এরিয়াটা, আমাদের যে এরিয়াটাকে আমরা চিন্তা করতেছি। তাহলে এটা ডিসপ্লে ফ্লেক্স বললে ব্যাপারটা কি হয়, ডিসপ্লে ফ্লেক্স বললে আমাদের যতগুলো সেগমেন্ট, আমরা যতগুলো ডিভিশন করি, সবগুলো কি রো ওয়াইজ বা একসাথে চলে আসে। তাহলে আমি যদি একটা চিন্তা চিন্তা করি যে আমাদের নর্মালি যখন স্ক্রিন সাইজ ছোট থাকবে, তখন আসলে আমাদের এই ডিসপ্লে ফ্লেক্সটা আমরা দিব না, এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব না। বাট যখন আমাদের স্ক্রিন সাইজটা কি হবে, এই যে 500 পিক্সেল বা তার থেকে বড় হয়ে যাবে, তখন আমি ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করব। দেখি ব্যাপারটা কি হয়, আসলে ট্রাই করে দেখি। তাহলে আমি যেখানে বলি যে ডিসপ্লে, বা যেটা কাট করলাম এটাই পেস্ট করি এখানে, তাহলে এখানে এসে আমরা ডিসপ্লে ফ্লেক্সটা অ্যাপ্লাই করলাম। তার মানে 500 পিক্সেল বা তার থেকে বড় হলে এই ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা কাজ করবে, মানে পাশাপাশি চলে আসবে। বাট এর থেকে ছোট যখন ছিল, মানে নর্মালি যখন ছিল, তখন কিন্তু আমরা বলছি কি ডিসপ্লে ফ্লেক্স নাই, তার মানে কি নর্মালি একটা নিচে আর একটা আসার কথা। দেখি আসলে ব্যাপারটা কি হয়। সেভ করলাম, একটু আমাদের উইন্ডোতে চলে গেলাম। উইন্ডোতে চলে যাওয়ার পর দেখেন এখন আমার স্ক্রিন সাইজ কত আছে, উপরে কি দেখা 400। যাচ্ছে, হ্যাঁ স্যার, 432। 432। এখন দেখেন আমাদের কিন্তু একটা নিচে আরেকটা চলে আসছে না, এই হেডিং এর নিচে চলে আসছে একটা সেকশন, এটার শেষে আরেকটা সেকশন। মানে নর্মালি কিন্তু মোবাইলে দেখলে আমরা এরকমই দেখি, তাই না, একটার নিচে একটা, একটা নিচে একটা, এরকম করে মোবাইলে দেখি। মোবাইল স্ক্রিন যেহেতু ছোট, তাহলে এখন দেখতে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে না, তাই না? এখন কিন্তু মোটামুটি অ্যাডজাস্টেবল দেখা যাচ্ছে, যে এই সেকশনটা পড়া শেষ, এর নিচে আসলাম, আস্তে আস্তে করে আসলাম। বাট আমার স্ক্রিন সাইজ যখন বড় হবে, আমি যখন এটা ট্যাবলেটে দেখবো অথবা আমি ল্যাপটপে দেখবো, তখন দেখেন একটু বড় করার সাথে সাথে কিন্তু দুইটা পাশাপাশি চলে আসছে আবার। ব্যাপারটা কি বোঝা গেছে?
জি স্যার, বুঝা গেছে। তাহলে আমি যখন কম্পিউটার দিয়ে দেখবো বা আমি যখন ল্যাপটপ দিয়ে দেখবো তখন কিন্তু আমার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন সাইজ যেহেতু বড়, সেক্ষেত্রে পাশাপাশি আসলে কি হচ্ছে, আমাদের ব্যাপারটা কিন্তু ইজিলি আমরা ম্যানেজ করতে পারতেছি। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি, মিডিয়া কোয়েরি দিয়ে কন্ট্রোল করতে পারি, যে আমার কোন স্ক্রিন সাইজের জন্য আমি স্ক্রিনের কোন এলিমেন্টটা কিভাবে দেখাবো। এখন হতে পারে কি যে আমরা আমরা মাঝে মধ্যে দেখি কি যে যখন আমাদের মোবাইল স্ক্রিনে জিনিসটা দেখি, এরকম মোবাইল স্ক্রিনে যখন দেখি, আমরা কিন্তু মাঝে মধ্যে এই যে মেনু বারটা এখানে এরকম না দেখে আমরা কি করি, যেখানে একটা কোলাপস আকারে দেখি, যেখানে একটা জাস্ট থ্রি ডটের একটা বাটন থাকে, যেখানে ক্লিক করলে মেনুটা এক্সপ্যান্ড হয়। এখানে আমরা লোগোটাকে কি করি, একটা পুরা প্রথমে লোগোটাকে এখানে বসাই এক লাইনে, মেনুটাকে নিচে নিয়ে আসতে পারি। এই সাইন আপ, ধরুন আমি চাচ্ছি যে যখন আমার মোবাইল স্ক্রিনে দেখবো তখন আর এই সাইন আপ বাটনটা আমার দেখা দরকার নাই, যেহেতু স্ক্রিন ছোট এই বাটনটা তখন আর আমি দেখবো না। বাট যখন আমি বড় স্ক্রিনে দেখবো তখন যেহেতু স্ক্রিন বড়, তাহলে সাইন আপটা দেখবো। তাহলে ছোট স্ক্রিনে আমরা সাইন আপ রাখবো না, বড় স্ক্রিনে গেলে সাইন আপ দেখবো। এটাও কিন্তু আমরা চাইলে মিডিয়া কোয়েরি দিয়ে কন্ট্রোল করতে পারি। করা যায় কিনা বলেন তো? কি করব তাহলে? যে আমি সাইন আপ বাটনটাকে মোবাইল স্ক্রিনে দেখতে চাই না, তাহলে এখন সাইন আপ বাটনটা আছে কোথায় একটু আমরা যদি দেখে আসি আমাদের কোডে। সাইন আপ বাটনটা আমাদের ছিল কোথায়? সাইন আপ বাটনটা নর্মালি ছিল আমাদের এই যে এখানে দেখেন, আমাদের যেই হেডারের ভিতরে ছিল, হেডারের ভিতরে আমরা বলছিলাম লোগো নামে একটা পার্ট ছিল, দেন নেভিগেশন ছিল, এবং তার নিচে এই যে সাইন আপ বাটন নামে একটা ব্যাপার ছিল, এইটা ছিল সাইন আপ বাটন। তাহলে আমরা চাচ্ছি যে আমাদের স্ক্রিন সাইজ যদি কি হয়, 500 আহ এই যে যে আগে যে একটা ব্যাপারটা বলছিলাম, এই এই সাইজের সাথেই করি, 100 একই সাইজে করি, যে এখানে আমাদের কি ছিল 500 পিক্সেল। মেইন উই যখন 500 পিক্সেল হয় তখন আমরা দেখবো সাইন আপ বাটন আমাদের লাগবে। আর যদি মেইন উইথ 500 পিক্সেলের থেকে ছোট হয়ে যায় তাহলে আমরা সাইন আপ বাটন দেখবো না। ঠিক আছে? তাহলে এইখানে আমরা যদি সাইন আপ বাটনের জায়গায় এখানে যদি আমরা কি করি, এই সাইন আপ বাটনের যে কোড গুলো ছিল, আমি এই কোড গুলো এখান থেকে কেটে নিয়ে আসি। সাইন আপ বাটন সহ ক্লাস সহ আমরা ধরে এটাকে ধরেন আমরা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসে আমি এইখানে দিয়ে দিব, এই যে আমাদের মিডিয়া কোয়েরির ভিতর এইখানে আমরা এই কোডটাকে বসাই দিলাম। মেইন ক্লাস তো হলো, মেইন ক্লাসের পরে এসে আমরা এই সেম মিডিয়া কোয়েরিতে, মানে 500 পিক্সেলের যদি বড় হয়, 500 পিক্সেল বা তার থেকে বড় হয় তাহলে কাজ করবে। তাহলে এখানে এসে আমরা এই কোডটাকে পেস্ট করলাম। আর যদি আমরা নর্মাল হয়, নর্মালি আমরা কি বলবো, নর্মাল মানে কি, যদি 500 থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে 500 থেকে ছোট হলে আমরা আসলে দেখতেই চাই না বাটনটাকে। তাহলে আমরা এখানে এই সাইন আপ বাটনের যে কোড টোড ছিল সব ফেলে দিয়ে আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করবো, যেটা নাম হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। তাহলে ডিসপ্লে দিয়ে আমরা যদি বলে দেই যে ডিসপ্লে হচ্ছে কি হবে, ডিসপ্লে বললাম, ডিসপ্লে হবে ধরেন নান। ডিসপ্লে নান মানে হচ্ছে এটা দেখাবে না। ডিসপ্লে নান মানে হচ্ছে এই বাটনটা তখন আর শো করবে না। দেখি কি হয় আমাদের ব্যাপারটা। তাহলে আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা আবার আমাদের সেই এখানে চলে গেলাম। এখন চলে গেলে দেখেন আমার স্ক্রিন সাইজ কত আছে, 476। এখন কি আমার সাইন আপ বাটন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। সাইন আপ বাটন কিন্তু নাই। তাহলে এখানে আমরা ছোট সাইজে দেখতে পাচ্ছি না, বাট বড় সাইজে দেখতে চাই। তাহলে বড় সাইজে দেখতে চাইলে আমাদের এখানে কি করতে হবে, এখানে যখন ডিসপ্লে নান বলছি তাহলে এখানে আমরা বলবো, এইখানে আমরা যদি বলে দেই যে কি বলেছিলাম, মেইন উইথ 500 উপরে হইলে সাইন আপ বাটন দেখাবে, তার মানে ডিসপ্লে, এখানে যদি আমরা বলি ডিসপ্লে ব্লক, তাহলে কি দেখায় দেখি। সেভ করলাম। এই যে যখন আমরা স্ক্রিন সাইজটা বড় করতেছি তখন কিন্তু আমাদের বাটনটা চলে আসছে, আবার যখন স্ক্রিন সাইজটা শুরু করতেছি তখন কিন্তু বাটনটা চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। মানে মোবাইলে যখন আমি দেখবো, যেহেতু মোবাইল স্ক্রিন ছোট, তখন আমি আর বাটনটা দেখতে চাই না। তার মানে আমি কোন প্রপার্টি কোন স্ক্রিনে দেখবো, মোবাইলে আমি কি দেখবো, তার মানে একটাই ওয়েবসাইট বানাবো আমরা, বাট একজন যখন মোবাইলে দেখবে তখন আমি কি কি দেখাবো তাকে সেটা আমি কন্ট্রোল করতে পারি, যে আমি তাকে এই জিনিসগুলো দেখাবো। সে যখন এই সেম ওয়েবসাইটে ল্যাপটপে দেখবে তখন আমি কি দেখাবো তাকে। সে যখন ডেস্কটপে দেখবে তখন কি দেখাবো, যখন সে টিভিতে দেখবে বড় স্ক্রিনে তখন তাকে কি দেখাবো। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতেছি কিভাবে, আমাদের মিডিয়া কোয়েরি এই অপশন ইউজ করে। ব্যাপারটা কি বোঝা গেছে, যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে এই মিডিয়া কোয়েরি অপশন ইউজ করে কি করতে পারি, রেসপন্সিভনেস ব্যাপারটা অ্যাড করতে পারি ওয়েবসাইটের সাথে। এটা অ্যাড করলে সুবিধা কি হবে, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন সাইজে আপনার ওয়েবসাইটটাকে আপনি
বেটার ওয়েতে কন্ট্রোল করতে পারবেন যে কোন স্ক্রিন সাইজ ইউজার দেখবে এবং তার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে। এটা যদি আমরা না করি তার মানে ব্যাপারটা কি হবে, দেখা গেল যে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি শুধুমাত্র যখন কেউ ল্যাপটপে দেখবে বা কেউ যদি ডেস্কটপে দেখে তখন এটা সুন্দর দেখাবে, বাট যখন মোবাইলে দেখবে তখন দেখা যাবে যে সুন্দর লাগতেছে না, অথবা যখন টিভিতে দেখবে তখন দেখা যাবে যে এক পাশে চলে আসছে, টিভির স্ক্রিন যেহেতু অনেক বড়। তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব এই জিনিসগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে, যাতে ইউজাররা যে কোনো স্ক্রিন সাইজে দেখুক না কেন, যাতে আমার জিনিসটা ইজিলি তাকে আমরা দেখাইতে পারি, যা দেখাইতে চাই সেই জিনিসগুলো কি। তার মানে হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদের তো প্রথম কাজ হচ্ছে HTML CSS দিয়ে আমাদের কি করতে হবে, HTML দিয়ে স্ট্রাকচার বানাইতে হবে, CSS দিয়ে ওটাকে ডিফারেন্ট হইতে বা কালারফুল হইতে বা বিউটিফুল হইতে রিপ্রেজেন্ট করতে হবে, এবং মিডিয়া কোয়েরি ইউজ করে এটাকে আমাদের রেসপন্সিভ ডিজাইন করতে হবে।